আমাদের দেশ এত অভাগা যে আর্থিক দুর্দশাগ্রস্ত জনগণ প্রাথমিক স্কুলে ছেলে মেয়েদের পড়াবার সুযোগটুকুও পায় না। বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া এটা মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে সরকারকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা, পূর্ণ ধ্বংস, এবং যারা দরিদ্র শ্রেণীভুক্ত মানুষ তাদের জন্য শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অত্যন্ত পরিকল্পিত প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে। অত্যন্ত অশিক্ষিত মানুষের মতো কথা। অশিক্ষিত তো তিনি বটেই, শিক্ষাবিহীন মানুষ, শিক্ষার মর্ম বোঝেন না। তাহলে গোটা দেশটা শিক্ষাহীনতার ভরে যাচ্ছে। আর গোটা দেশ যদি শিক্ষাহীনতায় ভরে যায়, গিয়ে দিচ্ছেন ক্ষমতা কাকে বলে। সুতরাং রাস্তায় নামানা, প্রতিরোধ করাটা খুব জরুরি। এসো একসঙ্গে হাত মিলিয়ে এই রকম ক্ষমতা লোভী এবং ক্ষমতায় উন্মত্ত একটি দল এবং দলনেত্রী তাকে নিরস্ত করা যাক। আর ভয় দেখাচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, মেয়েদের উপর ধর্ষণ করবে, তার সঙ্গপাঙ্গ শিষ্যরা সব তৈরি রয়েছে। আমি নিজে ভুক্তভোগী। আমার উপর সেই ধরনের আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এই দুর্নীতি করছে কে, তার দিকে কেন কেউ হাত তুলছে না, কারোর নজর পড়ছে না। প্রথমেই জানাই ম্যাডাম, নজর বাংলা অফিসিয়ালে আপনাকে স্বাগত। ইতিমধ্যেই ম্যাডাম যে তথ্য সামনে আসছে, রাজ্যের একাধিক প্রাথমিক স্কুল, তা প্রায় সংখ্যায় 25,000-এরও বেশি, তা বন্ধ হয়ে গেছে এবং একাধিক স্কুল সেখানে শিক্ষকহীনতায় ভুগছে। রাজ্যের যে এসএসসি দুর্নীতির কারণে একাধিক স্কুলে সেখানে শিক্ষক নিয়োগ নেই। বলছি ম্যাডাম, কোনোভাবে রাজ্য সরকার এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে কি কোনোভাবে ওই বেসরকারি কেন্দ্রিক করার চেষ্টা করছে? লক্ষ্যটা যদি এটুকুই হতো যে শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণ করাটাই আজকে যিনি রাজ্যের শাসক দলনেত্রী হয়ে ক্ষমতা অধিকার করেছেন, তার যদি লক্ষ্য এটুকুই হতো তাহলে খুব কিছু বলার ছিল না। যে বেসরকারিকরণের দিকে তিনি চলে যাচ্ছেন, তাহলে আমরা বলতে পারতাম তিনি বেসরকারি ক্ষেত্রে চলে যান। তিনি আর সরকারের মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন কেন? সোজা সাপটা প্রশ্ন করা যেত, কিন্তু তা নয়, বাস্তব তা নয়। বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়াটা লক্ষ্য নয়, ওটা হচ্ছে একটা উপায়, পাশাপাশি রয়েছে আসল লক্ষ্য তার সরকারি স্কুলগুলো সমস্ত বন্ধ হয়ে যাক। সরকারি খরচ, যেটা জনসম্পদ, অর্থসম্পদ, জনগণের অর্থসম্পদে চলে সরকার, গণতান্ত্রিক সরকার আমাদের, সেই সরকারি খরচে পুরো শিক্ষা ব্যবস্থা পরিচালিত থাকবে, প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই গোটা স্তরটাই। ভুলে গেলে চলবে না যে শিক্ষার ভিত্তিটা গঠিত হয় প্রাথমিক স্কুল দ্বারা, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল দ্বারা ভিত্তিটা আরও একটু মজবুত হয়, তারপরে সেই মজবুত ভিত্তিকে আরও মজবুত করে কলেজ, বিশ্ববিদ্যালয়। আমাদের দেশ এত অভাগা যে আর্থিক দুর্দশাগ্রস্ত জনগণ প্রাথমিক স্কুলে ছেলে মেয়েদের পড়াবার সুযোগটুকুও পায় না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলেও পায় না, কলেজ, বিশ্ববিদ্যালয় তো তাদের কাছে স্বপ্নের মতো ব্যাপার। যেটা আজকে যে দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথাই উঠছে, পশ্চিমবঙ্গে নেমে এসেছে জনগণের জীবনে, বিশেষ করে যারা বঞ্চনার শিকার তাদের জীবনে, এবং আমাদের মতন মানুষ যারা শিক্ষাপ্রেমী তাদের বসে বসে দেখতে হচ্ছে। সেটা কি না, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারিকরণ শুধু নয়, সরকারের আওতা থেকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কেন? কারণ এই যে শাসক দলনেত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা, তারা জনগণের সরকার গড়ে তুলতে পারেনি। ব্যর্থ হলে ক্ষমা করে দেওয়া যেত, চায়নি। তারা সরকার চায়নি, তারা সরকার গঠন করেনি, তারা দল গঠন করতে চেয়েছে, তাদের শাসক দল, সেটা মজবুত করতে চেয়েছে, প্রতিষ্ঠা করতে চেয়েছে, এবং তার দ্বারা সেটাকে হাতিয়ার করে নিজেদের জীবনকে সফল করতে চেয়েছে। অর্থপূর্ণ, মিনিংফুল নয়, ফুল অফ মানি, অর্থে টাকা পয়সায় পূর্ণ করতে চেয়েছে। ফলে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া এটা মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে সরকারকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা,
সরকার বলে কিছু না থাকা এই রাজ্যে, তার ফলে কি তার হাতে চলে, আমি একবারে সরাসরি খোলাখুলি বলছি, একজন ব্যক্তি দ্বারা, তিনি হলেন শাসক দলনেত্রী, তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে শুধু শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, দুটো মূল ব্যবস্থা যা জনগণের জীবনে অতি প্রয়োজনীয়, সহ সমগ্র ব্যবস্থাপনা তার দ্বারা নিয়ন্ত্রিত, তিনি আর তার সাঙ্গপাঙ্গ দ্বারা। এখানে একটা কথা জুড়ে দেওয়া দরকার, কারণ ইদানিং প্রবণতাটা হয়েছে, সেটাও বলা দরকার যে কী ক্ষতি এই যে শাসক দলনেত্রীর এই ধরনের উদ্যোগ বা এই ধরনের মনোবৃত্তি, মানসিকতা, এটা ভয়ানক ক্ষতি করছে। সব থেকে বেশি করছে জনগণের, কারণ জনগণ সরকারি ব্যবস্থা ছাড়া চলতে পারে না। সাধারণ বঞ্চনার শিকার, দুর্দশার শিকার জনগণ, তাদের জন্যই সরকারি শিক্ষা ব্যবস্থা। তারা বিনা ব্যয়ে আবশ্যিক শিক্ষা পাবে প্রতিটি ঘরে ঘরে তাদের ছেলেমেয়েরা, এটাই সরকারি শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তাদের কাউকে নিজের উপার্জন থেকে পয়সা দিতে হয় না। আমাদের জনসম্পদ বহু জনসম্পদ যেমন বহুল, তেমনি জনগণের দ্বারা আমরা যে সম্পদ অর্জন করি বা সঞ্চয় করি, সেই অর্থ সম্পদও বহু। সেই অর্থ সম্পদের সদ্ব্যবহার তো হচ্ছেই না, বরং লুটপাট হচ্ছে। এটা একটা কথা। আরেকটি কথা যেটা খুব দরকার এই প্রসঙ্গে বলা, সেটা হচ্ছে দলীয়তা, রাজনৈতিক দলীয়তা, দল সর্বস্বতা। আমি আজকে যে চ্যানেলগুলোতে কথা বলছি, এইসব ইউটিউবারদের, তাদের দেখা যাচ্ছে ঘটনাচক্রে তারা একটি বিশেষ দলের পশ্চাতে সেই দল রয়েছে, আমি জানতে পারছি ইদানিং। এর দ্বারা কি হবে, আমি যে ব্যক্তিটি একেবারে প্রথম থেকে আজ পর্যন্ত আমি কোনো দলের দ্বারা নিয়ন্ত্রিত ব্যক্তি নই। প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে যেটা হওয়া উচিত বলে আমি নিজে মনে করি, দলের তাদের মতাদর্শ থাকতেই পারে, কোনো দলের শিষ্য তারা হতেই পারে, কিন্তু তাদের দল দেশের জন্য, এই কথাটা তাদেরকে মানতে হবে। যারা দলানুগত, যারা দল চালায়, তাদের প্রত্যেককে মানতে হবে। এখন যেটা সর্বনাশ হয়েছে আমাদের দেশে, সেটা হচ্ছে প্রতিটি দল এই মোহ থেকে মুক্ত না, কোনো দলই মুক্ত না। প্রত্যেক দল মৌচাকের মতন ক্ষমতাটাকে লক্ষ্য করে এগিয়ে চলে। শাসক দলনেত্রী তাদের মধ্যে বোধহয় অন্যতম শীর্ষস্থানে বসে রয়েছেন। তিনি বহুকাল ধরে নিজের দল একটি গড়েছেন এবং সেই দলটাকে সমস্ত দলের উপরে শীর্ষ দল হিসেবে প্রতিষ্ঠা করবেন এবং দলটা তার হাতিয়ার করে ব্যক্তি জীবনে যত বঞ্চনা ছিল সেই বঞ্চনা থেকে নিজে মুক্ত হবেন, আর জনগণের জীবনে যত বঞ্চনা আছে তাকে তুমুল করে তুলবেন। এটাই তার প্রতিশোধ পরায়ণ চরিত্রের লক্ষণ বলে মনে করি। কোনো দলের হয়ে বলছি না, জনগণের হয়ে বলছি। একজন শিক্ষিত সচেতন নাগরিক, আমার নিজের দায়বদ্ধতা থেকে কথাটা বলছি। কেউ যেন আমাকে কোনো দলের মধ্যে ঢুকিয়ে না দেয়, কারণ আমার প্রয়োজনও হয়নি, আমার সে মানসিকতাও নেই। দলের মাধ্যমে আমি দেশের কথা বলি না, দেশের কাজ করাতে আমি অন্তত নিযুক্ত নই। যারা করবেন করুন, দল করুন, কিন্তু দেশের জন্য করতে হবে। এইবারে যেটা হচ্ছে, এই যে ব্যক্তিটিকে লক্ষ্য করে আমি কথা বলছি, যে ব্যক্তিটি আজকে পশ্চিমবঙ্গে নির্দ্বিধায় বলছি সমস্ত ব্যবস্থা চুরমার করে দিয়েছে। একজন ব্যক্তি লিঙ্গ পরিচয়, তিনি আমারই লিঙ্গ পরিচয়ের ভুক্ত একজন পরিচয় সম্পন্ন একজন ব্যক্তি বলে কিছুটা সংকোচ বোধ করি, কিন্তু আমি ওই নারীপের ভেদ মানি না। ক্ষমতা যাকে দখল করে, ক্ষমতা যার কাঁধে ভূতের মতন আশ্রয় করে, সে ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক একই রকম আচরণ করে। তার কাছে ক্ষমতা মানে অর্থ, লোলুপতা, ক্ষমতা মানে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করা, যতটা খারাপ কাজ করা যায়, অসৎ ভাবনা দ্বারা প্ররোচিত পরিচালিত হওয়া যায়, সেটা করা। আজকে ওই এম্পাওয়ারমেন্ট অফ উইমেনের কথা বলা হয়, আমি বিশ্বাস করি না। সেটা প্রমাণ হচ্ছে আজকে আমাদের দেশের শাসক দলনেত্রী।
এম্পাওয়ারমেন্ট হওয়ার ফলে কি হয়েছে? পাওয়ার তাকে কোথায় নিয়ে গেছে? ধ্বংসকারী হিসেবে নিয়ে গেছে, ধ্বংসবাদী হিসেবে। তো এই যে দল সর্বস্বতা, এটা থেকে মুক্ত হওয়া প্রয়োজন। তার আমি বলবো প্রকৃষ্ট দৃষ্টান্ত আজকে শাসক দলনেত্রী পশ্চিমবঙ্গের। কারণ তিনি দলীয়তা দ্বারা নিয়ন্ত্রিত। তার দলই সব, তার দলেরই প্রাধান্য, তার দলই শীর্ষে থাকবে। আর কোনো দলের সঙ্গে তার কোন্দল, অকথা কুকথা যত কথা সব বলে, নিজেদের মধ্যে সব হয়। মঞ্চে দাঁড়ালেই জনগণের কল্যাণ কোন দিকে, জনগণের কোন দিকে, সমস্ত জনগণের অবস্থা এক হবে, এক সারিতে। আর্থিক দিক থেকে দাঁড়াবে, শিক্ষার দিক থেকে দাঁড়াবে, চিকিৎসা লাভের সুযোগের দিক থেকে দাঁড়াবে, চাকরি বাকরি লাভের দিক থেকে দাঁড়াবে। কোথায়? সমস্ত নির্মূল হয়ে গেছে আজকে। অতএব তিনি কোন দলের ব্যক্তি, তার থেকেও বড় কথা তিনি কী ধরনের মানসিকতার ব্যক্তি, এই প্রশ্ন আমি তুলছি। তিনি ধ্বংস নামিয়ে এনেছেন, তুমুল ধ্বংস। কোথাও এতটুকু চিহ্ন মাত্র নেই যে জনগণ সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে বাস করছে, কারোর কাছে তাদের হাত পাততে হচ্ছে না। কেন তারা বিশেষ ভাণ্ডার ইত্যাদির জন্যে হাত পেতে দাঁড়াবে? তিনি দাতা হবেন না, তারা প্রার্থী হবে? গণতন্ত্রে দাতা প্রার্থীর সম্পর্কের কোনো প্রশ্ন ওঠে? তুমি অবশ্য এসএসসি নিয়ে প্রশ্নটা তুলেছিলে, শিক্ষাক্ষেত্র নিয়ে প্রশ্নটা তুলেছিলে। এক কথায় উত্তর দেওয়া যায়, শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস না করা যায়, ওই যে একটা কথা বলা হয়েছিল না, হীরক রাজার দেশে এরা যত জানে তত কম মানে। এটাকে উনি বোধহয় এই দেশের দলনেত্রী, সর্বক্ষমতাময়ী দলনেত্রী। আমি এই কথা বললেই আমাকে একটা বিশেষ দলের ট্যাগ দিয়ে দেওয়া হয়, ভুল। আমি তার এই ধরনের শাসন ক্ষমতার যে নীতি, তার বিরুদ্ধে। ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, জনগণ দিয়েছে, সেই ক্ষমতার সদ্ব্যবহারের জন্য, সদ্ভাবনা দ্বারা তিনি পরিচালিত হবেন। তিনি উল্টোটা করছেন, অসৎ ভাবনা দ্বারা পরিচালিত হচ্ছেন। এবং তার কাছে তিনি দলীয়তা মুক্ত নন। তিনি যে মুহূর্তে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই মুহূর্তে তিনি জনগণের সরকারের মুখ্যমন্ত্রী, দলের কেউ নন। দল যদি করতে হয় আলাদাভাবে করতে হবে, সেখানে সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে দাঁড়ানো যাবে না। যতদূর আমি সংবিধান জানি, গণতান্ত্রিক পদ্ধতি জানি, যে মুহূর্তে একজন কেউ মন্ত্রী পদে আসেন, সরকারের মন্ত্রী পদে, সে মুখ্যমন্ত্রী বা হোক বা প্রধানমন্ত্রী হোক, সেই মুহূর্ত থেকে তাকে জনগণের জন্য নিবেদিত প্রাণ হতে হয়, দলের জন্য কাজ করা নয়। দল যে কাজ করবে সে কাজ যেন দলের লোকদের তিনি বলবেন, এই কাজ যেন আমার দেশের মানুষের কল্যাণে লাগে। সম্পূর্ণ তো ভুলে গেছে। আর ভুলে গেছে যে শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, শুধু নয়, মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারে না। আজকে পশ্চিমবঙ্গে বাঙালি জাতি, পশ্চিমবঙ্গবাসী, বাঙালি বলবো না, শুধু পশ্চিমবঙ্গে যারা বাস করেন এবং যারা দরিদ্র শ্রেণীভুক্ত মানুষ, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় নয়, অত্যন্ত পরিকল্পিত প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে। যেটির প্রশ্নটা তুমি করেছিলে, এখানে সেই প্রশ্নটার প্রাসঙ্গিকতা আসে যে বেসরকারিকরণের দিকে ঠেলে দাও, সবাই ফেলো করি মাখো তেল, যাদের পয়সা আছে তারা শিক্ষা পাবে এবং তারা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হবে এবং দেশ ছেড়ে চলে যাবে। বেসরকারি শিক্ষা ব্যবস্থা আজকে দেশের ছেলে মেয়েদের শিক্ষা নাও, দেশ ছেড়ে চলে যাও, এই ধরনের ব্যবস্থায় পরিণত হয়েছে। অতএব তিনিও সেটা চান যে শিক্ষিত মেধাধারী ছেলেমেয়েরা দেশ থেকে চলে যাক, দেশের জন্য দাঁড়াতে পারবে না। আমি যদি আজকে মুখ্যমন্ত্রী হিসাবে যখন অন্যায় কাজ করি, তাহলে আমার বিরুদ্ধে সেই মেধাধারী প্রতিভাধারীরা কেউ আর নেই। বুঝতে তো তাই করছে। সরকারি শিক্ষা ব্যবস্থায় কি হচ্ছে? স্কুলগুলো বন্ধ, তুমি বললে প্রাথমিক স্কুলগুলো খাঁখা করছে, শিক্ষক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলো শিক্ষক শূন্য। এই পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শিক্ষা থাকলে মুশকিল, শিক্ষিত দেশবাসী হলে মুশকিল। শিক্ষিত সচেতন দেশবাসী অসহায় হয় না,
অসহায়তা মুক্ত হয়। আর বিহীন দেশবাসী অসহায় হয়ে যায়। অসহায় মানুষদের ব্যবহার করা যায় খুব সহজভাবে। আমার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আমি তাকে ব্যবহার করতে পারি। ইনি তাই করছেন। সর্ববিধ ক্ষমতা হাতে নিয়ে অসহায় মানুষদেরকে খেলার পুতুল, হাতের ক্রীড়নক এটা দিচ্ছি, দিলে আর পোষায় না, কত আর দেব, এই ধরনের কথা বলেন। অত্যন্ত অশিক্ষিত মানুষের মতো কথা। অশিক্ষিত তো তিনি বটেই, শিক্ষাবিহীন মানুষ, শিক্ষার মর্ম বোঝেন না। শুধু এইটুকু বোঝেন যে দেশে শিক্ষিত মানুষ থাকলে বিপদ। অতএব শিক্ষা মুক্ত রাজ্য তিনি গড়ে তুলতে চাইছেন। শিক্ষা মুক্ত মানে শিক্ষা বিযুক্ত, একটা কেউ যেন শিক্ষিত না হতে পারে, এটা তার পরিকল্পিত ব্যবস্থা। এবং এই ব্যবস্থার বিপরীতে যারা রয়েছে তাদের কথা বলে আমি শেষ করব। আজকে আমরা এই প্রশ্ন তুলছি যে তিনি এটা করছেন, আমি সপাটে বলে দিলাম যে তিনি অপরাধী। এ ব্যাপারে অপরাধী হয়তো বিচার ব্যবস্থার দ্বারা প্রমাণিত হবে, অভিযুক্ত তো বটেই, অভিযুক্ত, নিদারুণভাবে অভিযুক্ত। কিন্তু আর একটা কথাও আছে পাশাপাশি, যারা তার এই সময় ক্ষমতার এই ধরনের তুমুল অপব্যবহারের শিকার হচ্ছে, যেসব মানুষ, বিশেষ করে দরিদ্র শ্রেণীর, নানাভাবে বঞ্চিত শ্রেণীর, তারা দরিদ্র শ্রেণীর বঞ্চিত মানুষ। মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রে কি হচ্ছে? কোনো কর্মসংস্থান নেই, কোনো চাকরি নেই। শিক্ষার নামে তারা স্কুলে যাচ্ছে, মাধ্যমিক পাশ করছে, কিছু কিছু ছেলেমেয়েরা যারা যেতে পারছে এখনো, তাদের পাশ ফেল তুলে দেওয়া হয়েছে, সার্টিফিকেট পাচ্ছে, কিচ্ছুটি শিখছে না, কোথাও চাকরি পাবে না, কিচ্ছু জানে না, না বাংলা না ইংরেজি না কোনো বিষয়, ইতিহাস ভূগোল বিজ্ঞান কিচ্ছু শিখছে না। এরকম একটা শিক্ষা ব্যবস্থা আজকে চালু করা রয়েছে খাঁ মরুভূমিতে, যতটুকু যা পাচ্ছে। এখন তো একেবারে নেই, এর আগে যতটুকু যা পেয়েছে, একটা প্রজন্ম শিক্ষিত মূর্খ তৈরি হয়েছে, অর্থাৎ ডিগ্রিধারী মূর্খ। এটা উনি পরিকল্পিতভাবে করেছেন। প্রশ্ন এখন, যারা এইভাবে, আজকে তো এটা ঠিক যে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম বেশি মার খাচ্ছে, আর খাচ্ছে দরিদ্র। উচ্চবিত্তরা বেসরকারি স্কুলের সাহায্য নিয়ে স্কুল থেকে শিক্ষা প্রাপ্ত করে নিয়ে ছেলে মেয়েদের সব বিদেশে পাঠিয়ে দিচ্ছে। দেশটা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে, রাজ্যটা। একটা মেধাবী শিক্ষিত ছেলে মেয়ে আজকে এখানে নেই। মধ্যবিত্ত শিক্ষিত ছেলেমেয়েরা যে কর্মসংস্থান পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, শিক্ষক পদের জন্য আজকে কিভাবে উনি লণ্ডভণ্ড করে দিচ্ছেন, শিক্ষক পদপ্রার্থীদের বিভাজন করে দিচ্ছেন। এদের 10 নম্বর বেশি দেওয়া হয়েছে, এদের 10 নম্বর এরা কেন কম পাবে, আমরা কেন কম পাবো, যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়া হয়েছে। এইভাবে একটা লণ্ডভণ্ড কাণ্ড কারখানা তিনি পাকিয়ে দিয়েছেন। অপূর্ব মেধাশক্তি তার এই ব্যাপারে। প্রশ্ন হলো, না সাধারণ মানুষ, না মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণীদের মধ্যে যারা বিশিষ্ট নাগরিক, শিক্ষিত, সচেতন, তাদের কাজ ছিল এই অভিযুক্ত ব্যক্তিকে, অভিযোগ যা জমা হচ্ছে সেগুলো নিয়ে আন্দোলন করা, মানুষকে ডাক দেওয়া, আহ্বান করা, বন্ধ করার চেষ্টা করা, প্রতিরোধ করা। করছে না কেউ। সুবিধাভোগীরা, তাদের তলা থেকে তিনি মঞ্চ কেড়ে নিয়েছেন। সঙ্গীত ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, সাহিত্যক্ষেত্রে, সমস্ত চলচ্চিত্র ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, একটা ব্যক্তির এত ক্ষমতা যে সব কিছু কেড়ে নিয়েছেন। তারা যে আজকে বলবেন যে শিক্ষা ব্যবস্থার এইরকম দুর্দশা আমরা মানব না, তারা বলছেন না, কেউ মানছেন না, বরং তুমুল তার কতবিধ যোগ্যতা যা আছে, কত ক্ষমতার তিনি কত প্রতিভার তিনি অধিকারী, সেটাকে খুব সোচ্চার উল্লাসে তারা বলছেন, উপভোগ করছেন, তারিফ করছেন। কিছু বিশিষ্ট নাগরিকদের সংখ্যা খুব বেশি হয় না আমাদের দেশে, বলা হয় বিশিষ্ট, বলা হয় সচেতন নাগরিক, বলা হয়, তাদের ভূমিকা তারা পালন করছেন না। প্রশ্ন আমি তুলব, নাগরিক হিসেবে আমার অধিকার আছে, কেন তারা সেটা পালন করছেন না? কেন সাধারণ মানুষ তাদের অসহায় বানানো হচ্ছে সেই ব্যাপারটা বলতে পারছেন না? কেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদের ছেলেমেয়েরা এবং সাধারণ মানুষের ছেলেমেয়েরা, তারা সব অন্য দেশে চলে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, শ্রমের চাকরিও পাচ্ছে না? মধ্যবিত্ত শ্রেণীর
ছেলেমেয়েরা চাকরি পেতে না। আগে শিক্ষকতার চাকরি তো মানে দুর্মূষ হয়ে গেছে, কোনো চাকরি তারা পাচ্ছে না। আজকে তোমাদের মতন ছেলেরা এই একটু মিডিয়ার মাধ্যমে এই বুম নিয়ে ঘরে ঘরে যেয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। এর থেকে অন্য যদি কোনো চাকরি পাওয়ার ইচ্ছা থাকতো, আমি এটাকে ছোট কাজ বলছি না, ইচ্ছা থাকলে করার কোনো উপায় নেই। তো এই পরিস্থিতি যে হচ্ছে, কোথায় প্রতিবাদ? একটা উত্তর আছে, আন্দোলন করলে সেই আন্দোলনকে উনি দুর্মূষ করে দেবেন। তিনি আবার উল্টো দিকের আন্দোলনে দাঁড়িয়ে যাবেন যে আমিও আন্দোলনে নামছি, কার বিরুদ্ধে জানি না। হাস্যকর। তিনি জানেন তিনি আন্দোলনের ডিলিট পাওয়া মানুষ, আন্দোলনে তাকে কখনো কেউ থামিয়ে দিতে পারবে না। অথবা আন্দোলনটাও কি অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেছে, মধ্যবিত্ত শ্রেণীরাই করতেন। আজকে চাকরি নেই, কিছু নেই, মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছে। উচ্চবিত্তর মধ্যে থেকে কিছু মানুষ বেরিয়ে আসা উচিত ছিল, সুবিধাভোগী, যে এই অবস্থা চলতে পারে না, আমার দেশের মানুষ কেন এতখানি দুরবস্থার মধ্যে পড়বে। শেষ কথা, শুধুমাত্র সাধারণ মানুষের ঘরের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, এটাই তো চিত্র নয়। সাধারণ ঘরের মানুষের সংখ্যাই বেশি। সেটাই যদি বাস্তব হয়, তাহলে গোটা দেশটা শিক্ষাহীনতার ভরে যাচ্ছে। আর গোটা দেশ যদি শিক্ষাহীনতায় ভরে যায়, গোটা জাতি, পশ্চিমবঙ্গে যে জাতিরা থাকেন, বাঙালি জাতি সহ অন্যান্যরাও, সেই জাতি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে, শিকড় উপড়ে ফেলা হচ্ছে তাদের। তো এই ধ্বংসটা যে দেখে যাচ্ছে সব শ্রেণীর মানুষ নিশ্চুপে, প্রতিবাদহীন, আমি তো বলবো প্রতিরোধহীন, সম্পূর্ণ তো প্রতিরোধহীন। প্রতিবাদ একটু রাস্তায় হলো বলে রাস্তায় নামছে না কেন, নামছে না কেন শুনলে হাসি পায়। রাস্তায় নেমে কি হয়? তিনি তো দেখিয়ে গেছেন, তিনি রাস্তায় নেমে ক্ষমতা পেয়ে এখন দিব্যি ক্ষমতার হাত ধরে হাতিয়ার করে মানুষকে দেখিয়ে দিচ্ছেন ক্ষমতা কাকে বলে। সুতরাং রাস্তায় নামানা, প্রতিরোধ করাটা খুব জরুরি। শেষ কথা বলবো, আইন ব্যবস্থা কোথায়? দেশে যে আইন ব্যবস্থা আছে, এই যে শিক্ষক পদপ্রার্থীরা, তারা বঞ্চিত হয়ে মামলা করছেন, বিভিন্নভাবে তাদেরকে বিভাজিত করে তাদের নিজেদের মধ্যে কোন্দল বাঁধিয়ে দিয়েছে। তারা এটা বুঝতে পারছেন না যে আমাদের নিজেদের মধ্যে কোন্দল করে কোনো লাভ নেই। আমরা সকলেই বঞ্চিত, আমাদের একটাই নাম, আমরা বঞ্চিত শ্রেণী গোষ্ঠীর ছেলেমেয়েরা, তরুণ প্রজন্ম। তারা কেন কেসের দিকে যাচ্ছে? যার কারণে এটা ঘটছে তার দিকে অঙ্গুলি হেলন কেউ করতে পারছে? যার কারণে হচ্ছে, এবং যে সমস্ত মেরুদণ্ডহীন প্রাণীরা তার সাঙ্গপাঙ্গ, তার স্তুতি করে তার আশেপাশে মঞ্চ ভরিয়ে দিচ্ছেন, তাদের দিকে কেউ আঙুল তুলছে? বিচার ব্যবস্থা, একটাই শুধু উদাহরণ দেবো, যোগ্য অযোগ্য তালিকা মিলে গেছে, বাতিল করে দাও। এটা বিচার ব্যবস্থা? কে মিলিয়েছে, কারা মিলিয়েছে, কে এই অপরাধটা করলো, সেই অপরাধী বা অভিযুক্ত অপরাধী বলেই তার বিচার হোক, বিচার ব্যবস্থা পৌঁছতে পারছে না। বিচার ব্যবস্থা একটুখানি শত তুলে থেমে যাচ্ছে। গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা জাতি আজকে ধ্বংসের একেবারে দোরগোড়ায় নয়, একেবারে শেষ স্তরে গিয়ে পৌঁছেছে। তার জন্যে কারো কিছু বলার নেই। আমরা শুধু বলে যাব যে এই করছে, এই উনি করছেন, তিনি করছেন। আমাদের কিছু করণীয় নেই। আমার যেটুকু করণীয় আমি এই বলছি, বললেও আমাকে আমার দলের ট্যাগ আমার গায়ে লেগে যাচ্ছে, কিন্তু আমাকে তো বলতে হবে পরিস্থিতিটা কি, আমি সেটা পারি। আন্দোলন যদি তীব্র প্রতিরোধ আন্দোলন হয়, আমি এই বয়সেও যোগ দেব সেই আন্দোলনে। একলা তো পারবো না, আমি তো রাজনীতি ক্ষেত্রে কাজ করি না। করলে আমি রাজনীতির দিক থেকেই প্রতিরোধ ব্যবস্থা যাতে হয়, এসো সমস্ত রাজনৈতিক দল, এসো যারা বিরোধী অবস্থানে আছে, এসো একসঙ্গে হাত মিলিয়ে এই রকম ক্ষমতা লোভী এবং ক্ষমতায় উন্মত্ত একটি দল এবং দলনেত্রী, তাকে নিরস্ত করা যাক। ক্ষমতার উন্মত্ততা, ধ্বংসের জন্যে ধ্বংসকামিতা, ধ্বংসবাদী হয়ে ওঠাকে নিরস্ত করা খুব জরুরি আজকে। সকলে ভাবুন কীভাবে, কোন পথে, কেমন করে তাকে নিরস্ত করে দলীয়তা মুক্ত করতে হবে দেশটাকে। দেশটাতে দরকার যারা
প্রত্যেকে জাতি ধ্বংসকারী হিসেবে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে, সমস্ত স্তরের মানুষ ঐক্যবদ্ধ হবে। সেটা কেন ঘটছে না আমি বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। ঐক্যবদ্ধতাটাকে হারিয়ে গেল। একটা কারণ হতে পারে প্রযুক্তির সর্বস্বতা তো আজকে গ্রাস করেছে। মানুষ আজকে টিভির দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে, রিক্সাওয়ালা বসে মোবাইল নিয়ে ঘেটে ঘেটে দেখছে, শ্রমজীবী মানুষও বসে বসে মোবাইল দেখছে। মোবাইলের মধ্যে অনেক কিছু আছে, দেশের সমস্যা, আমার সমস্যার জন্য কে দায়ী, কারা আমাদেরকে এই সমস্যার মধ্যে ফেলেছে, কি আমি করতে পারি। হাতে হাত মেলাবার মানসিকতা মানুষ আজ হারিয়ে ফেলেছে। শেষ কথা, আর একটা অসম্ভব খারাপ প্রবৃত্তি মানুষের মধ্যে। দু রকমের প্রবৃত্তি থাকে, একটা কল্যাণকর মঙ্গলদায়ক প্রবৃত্তি, সে যে মঙ্গল করতে ভালো করার দিকে ঝোঁকে, আর একটা হচ্ছে যত রকমের এই লোভ, হিংসা, হ্যানা ত্যানা প্রবৃত্তি আছে যেগুলো ধ্বংসকারী, সেই প্রবৃত্তি আছে। আজকের মানুষ একটা প্রবৃত্তি বিশেষ করে তাদেরকে গ্রাস করেছে বলে ঐক্যবদ্ধ হতে পারছে না। হাত দুটো আছে পাশাপাশি, এভাবেই বলি। প্রবৃত্তির মধ্যে দুটোকে হাতিয়ার করেছেন, দুটোকে ব্যবহার করছেন যিনি ক্ষমতান্ধ হয়ে রয়েছেন তিনি। একটা হচ্ছে লোভ আর একটা ভয় মানুষের মধ্যে। এই নাও তোমাকে আমি এই ভাণ্ডার দিচ্ছি, এই লোভ দেখাচ্ছে। আর ভয় দেখাচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, মেয়েদের উপর ধর্ষণ করবে, তার সঙ্গপাঙ্গ শিষ্যরা সব তৈরি রয়েছে। তো এই দুটো প্রবৃত্তি মানুষকে তাড়িয়ে মারছে, মানুষ প্রতিরোধ করার শক্তি অর্জন করতে পারছে না। ঐক্যবদ্ধতা নামক যে শক্তি, সেটাকে গ্রহণ করতে পারছে না। তার মূলে রয়েছে স্বার্থপরতা। আমি সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব, কারোর না কারোর একজনের পুলিশের গুলিতে প্রাণ যেতে পারে, সেটা আমার প্রাণ যদি হয়। গুন্ডারা, মানে সমাজ বিরোধীরা, গুন্ডা বলবো না, সব মানুষই মানুষ, গুন্ডা বলে আলাদা করে শ্রেণীভুক্ত করা ঠিক না। কিন্তু যারা সমাজ বিরোধী, মনুষ্যত্ব বিরোধী কর্মকাণ্ড করে ক্ষমতাধারীর হাত ধরে, সেই সমস্ত মানুষেরা, পুলিশ যা রক্ষা খাওয়ার কথা, যে ধ্বংসের পথে ভক্ষক হচ্ছে, আজকে নষ্ট করছে মানুষের জীবন, পুলিশ, তারা সবাই নিজের কর্তব্য ভুলেছে। কেন জানেন? একটা প্রবৃত্তির জন্যে, স্বার্থপরতা। হাতে হাত মেলাবো, যদি আমার প্রাণটা যায় পুলিশের গুলিতে, যদি আমার পরিবারটা টার্গেট হয়ে যায়, ওই দলনেত্রী যারা সাঙ্গপাঙ্গ শিষ্য রয়েছেন তারা যদি আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, শেষ কথা বলবো, আমি নিজে ভুক্তভোগী। আমার উপর সেই ধরনের আক্রমণ নামিয়ে আনা হয়েছে। আমি পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমি ভুক্তভোগী। কিন্তু এটাও বলছি সমস্ত জনগণ, সমস্ত স্তরের রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছি, ভয় আর লোভের শিকার হবেন না আপনারা। তার জন্যে যদি হয়, স্বার্থপরতা নামক প্রবৃত্তির দ্বারা পরিচালিত হবেন না। আমি আছি, আমি নিজে বলছি, আমি অনেকখানি ক্ষতি আমার হয়েছে, তৎসত্ত্বেও আমি টিকে আছি এখনো, বলতে পারছি, কথা বলতে পারছি। সবাই মিলে আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, একত্রিত হই। যাবে না হয় একটা প্রাণ। আমরা ক্ষুদিরামের দেশে মানুষ, আমরা সূর্য সেনের দেশের মানুষ, আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের দেশের মানুষ। আমরা প্রাণকে তুচ্ছ করতে পারি না। একটা প্রাণের বিনিময়ে যদি গোটা জাতিটা বেঁচে যায়, তাহলে আমার প্রাণ তো ধন্য হয়ে যাবে। ক্ষুদিরামকে আজকে আমরা স্মরণ করছি কেন? তিনি যদি তার প্রাণটাকেই বড়, মাত্র ওইটুকু বয়সের কিশোর, প্রাণটাকে বড় করে দেখতেন, তাহলে অত বড় সিদ্ধান্ত নিতে পারতেন? একটা প্রাণ দিতে পেরেছেন বলেই না তিনি অমর হয়ে রইলেন আমাদের কাছে। মানুষ ভুলে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমাদের সব থেকে বড় শত্রু বোধহয় আজকে আমাদের স্বার্থপরতা। আমরা এতটুকু ত্যাগ করতে পারছি না। করলে এই ভয়ানক ধ্বংস যিনি নামিয়ে আনছেন তিনি নিরস্ত হতেন। আর তার দিকে আইন ব্যবস্থার হাত ইত্যাদি একটু উঠুক। দুর্নীতি হচ্ছে, এই যে একটু আগে তুমি বললে যে দুর্নীতি ঘটছে প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে, শিক্ষা
পদ বিতরণের ক্ষেত্রে এই দুর্নীতি করছে কে, তার দিকে কেন কেউ হাত তুলছে না, কারোর নজর পড়ছে না, কেন তাকে অভিযুক্ত করা হবে না, কেন তাকে কৈফিয়ত দিতে হবে না, কোনো চিহ্ন মাত্র নেই। হতো যদি মানুষ ঐক্যবদ্ধ হতে পারত।